অনেকে একটা কোম্পানিকে নিয়ে যে রিকোয়েস্ট করছিলেন, সেই সুবাদে কিন্তু আজকে ভিডিওটা বলতে চলেছি। বেসিক্যালি যেরকম পারফরমেন্স দিচ্ছে মার্কেট, সেটা খুব পজিটিভ। মানে আমার বলা যেসব কোম্পানিগুলো ছিল, প্রত্যেকটা কোম্পানি কিন্তু বেশ একটা ভালো মাপের দৌড় দিল। যেরকম আমি প্রথমেই বলতে চলেছিলাম, SJVN কিনে আগের দিন বলছিলাম, সে 11% আমরা দেখতে পেলাম। এর আগেও KR রেল, কঙ্কন রেল নিয়ে কথা বলেছিলাম, সেও দেখলাম দারুণ একটা রেজাল্ট দিয়েছে আমাদেরকে, এবং রেজাল্ট বলতে ভালো রিটার্ন দিচ্ছে। ভালো, এখনো পর্যন্ত কারেকশন মোডে রয়েছে এবং কারেকশন থেকে বেটার হয়েছে, কিন্তু এখনো খুব যথেষ্ট রিটার্ন দিল, মানে 8% কাছাকাছি দিল। এখনো দৌড় কিন্তু বাকি রয়েছে। মাইন্ডটেককে নিয়ে কিছুদিন আগে কথা বলেছিলাম, সেখানে আজকে দেখলাম প্রায় আগের দিন প্রায় 8% জাম্প করে গেল। এছাড়া আমি JBM কথাও বলেছিলাম, অনন্তরাজকে নিয়ে কথা বলেছিলাম ডেটা সেন্টার ব্যাপারে, সেও দারুণ রেজাল্ট দিল। IREDA নিয়ে কথা বলেছিলাম, সেটাও কিন্তু খুব ভালো পজিটিভিটি দেখা যাচ্ছে। এটা স্বাভাবিক ঘটনা, এটা বড় কথা না, কিন্তু এটা আমাদের এগোতে হবে। এবারে আসছে আরেকটা কথা নিয়ে, সেটা হচ্ছে একটা কোম্পানি কথা বলবো। কোম্পানিটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট, অল কার্গো লজিস্টিক্স নিয়ে বেশ কবার অনেকদিন ধরে রিকোয়েস্ট করে আসছিলেন বেশ কয়েকজন। তাদের উত্তরে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বলতে চলেছি। এখানে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দেবো, ম্যানেজমেন্ট কি বক্তব্য রাখছে সেটা নিয়ে কথা বলবো, আর আলটিমেটলি কোম্পানিটা ফিউচার কেমন রয়েছে সেটা নিয়ে একটু কথা বলতে হবে। 1993-তে এই কোম্পানিটা স্থাপিত হয়। কোম্পানিটা বেসিক্যালি কাজকর্ম রয়েছে লজিস্টিক ব্যাপার নিয়ে। লজিস্টিক্স বলতে টোটাল ট্রান্সপোর্টেশন, নিয়ে যাওয়া সারা ভারত জুড়ে, ভারতের বাইরে মাল সরবরাহ করা, মাল্টি মোডাল ট্রান্সপোর্ট অপারেশন যাকে বলছে, সেই কাজগুলো করছে। ইন্টিগ্রেটেড লজিক সিস্টেমস রয়েছে, এরা কিন্তু বিরাটভাবে কাজ করছে। আগে এর নাম ছিল গতি লিমিটেড, এটা পরবর্তীকালে নাম চেঞ্জ অল কার্গো হয়েছে। মাঝখানে বোনাস দিয়েছে 3:1 রেশিওতে, সেই জন্য দামটা কারেন্ট মার্কেট প্রাইসটা পড়ে গেছে। তো এদের বেসিক্যালি যে কাজকর্ম রয়েছে, বিজনেসটা, সেটা হচ্ছে মাল্টি মডেল ট্রান্সপোর্ট অপারেশন সবচেয়ে বড়ভাবে রয়েছে। এছাড়া যারা CFS মানে কন্টেনার ফ্রেট স্টেশন হিসেবে এরা কাজ করছে, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় ওয়াইডেস্ট CFS এরা বলছে। এছাড়া এক্সপ্রেস ডিস্ট্রিবিউশন হিসেবে কিন্তু প্রোডাক্ট পাঠানো হয়। লজিস্টিক পার্ক রয়েছে এবং P&E প্রজেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন এর উপরে কাজ করে। ইন্টারন্যাশনালি ফুটপ্রিন্ট রয়েছে 180টার বেশি দেশে, যেরকম আমরা দেখেছি আফ্রিকার প্রচুর এলাকা জুড়ে কাজ করেছে। এছাড়াও রয়েছে আদার্স জায়গা, ইউরোপের অংশে প্রায় 19% মতো, 19টা জায়গায় রয়েছে, এবং আমেরিকার ক্ষেত্রে 17% মতো রেভিনিউ কিন্তু ওদের আসছে। কোম্পানিটা ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 1100 কোটি টাকার মতো। তবে কিছু বলার আগে এই ব্যাপারটা বলা দরকার যে এই টোটাল ভিডিওটা কিন্তু কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। পিছনে যে বোর্ডে লেখা, সেটা আমি আগের ভিডিওটা যেটা বানিয়েছিলাম, সেই ভিডিওর মধ্যে অনেকে জানতে চাইছিলেন ক্যাশ ফ্লো রিলেটেড টু ডিপ ড্রাইভ, সে ব্যাপারে জানানো হয়েছে। বেসিক্যালি কোম্পানিটার যে কথাটা বলার, ভ্যালুয়েশন প্রথম ঘটনা বলবো। ভ্যালুয়েশনের দিকে কোম্পানিটা কিন্তু 52-তে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু আন্ডার ভ্যালুড নয়। ইন্ডাস্ট্রিজ পি যেখানে 24.9, তার মানে এটা কিন্তু ওভার ভ্যালুড সিচুয়েশন রয়েছে। কোম্পানিটা অনেকটা পড়েছিল, আস্তে আস্তে কারেকশন মোডে যাচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন দুটোর কোনোটাই কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই। প্রাইস টু আর্নিং গ্রোথ, সেটা কিন্তু নেগেটিভ আছে। PEG যেখানে নেগেটিভ থাকে, সেটার অর্থ হচ্ছে প্রোডাক্টিভিটি, মানে এর যে সেলস গ্রোথ লেভেল, সেটা কিছুটা কম রয়েছে। কোনো রকম প্লেজিং করা নেই। আর পজিটিভ ব্যাপার, প্রোমোটাররা 63% হোল্ড করে রেখেছে, এগুলো হচ্ছে পজিটিভ। যদি আমি রেজাল্টের দিকে যাই, লাস্ট কোয়ার্টারে আমরা যে রেজাল্টগুলো দেখেছি, সেখানে আমরা দেখতে পারবো কিন্তু যে রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি। যেখানে আমাদের গতবারে দেখেছিলাম সেপ্টেম্বরের রেজাল্ট দিয়েছিল 483 কোটি সেলস হয়েছিল, এবারে 537 কোটি মোটামুটি দাঁড়িয়েছে। আমি যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট কিন্তু যেটা 14 কোটি টাকা মতো মোটামুটি নেট প্রফিট ছিল, মানে আমরা গত বছরে দেখেছিলাম নেট প্রফিট প্রায় 14 কোটি টাকা মতো রয়েছে, সেটা কিন্তু এবারে নেট লস হয়েছে 2 কোটি টাকা, -2 দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু প্রফিটেবিলিটি কম। কিন্তু ইনকাম যেটা ছিল, আদার ইনকাম মাঝখানে প্রচুর হচ্ছিল, এবারে দেখা গেল কিছু এক্সেপশনাল আইটেমসে প্রায় 17 কোটি টাকা মাইনাস হয়ে গেছিলো, যার জন্য এটা। ফলে এটাকে আমি 17 কোটি টাকা যদি যোগ করে নিই এর সঙ্গে, তাহলে আমাদের গতবারে যেটা 14 কোটি ছিল, সেটা এবারে কিন্তু 15 কোটি হওয়ার কথা, -2 কোটি হবে না। ফলে ওটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এই ব্যাপারটাকে নিয়ে। আসা যাক প্রোমোটার হোল্ডিং একটা সময়দের 69% ছিল, সেটা কিছুটা কমে আমরা দেখতে পেলাম প্রায়
এর সময় থেকে মোটামুটি বিক্রি করলো জুন 2024-এ ওরা কিছুটা বিক্রি 6% বিক্রি করেছিল, হয়ে 63% যেটা ছিল এখনও 63% রয়ে গেছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার 8%, 8.83% ছিল, ওরা ওইটাই রেখে দিয়েছে। আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার 2.25 ছিল, ওটা রেখে দিয়েছে। রিটেলারের কাছে 25.62% রয়েছে। তো এইগুলো হয়ে গেল, সব ঘটনাটা বোঝা গেল, কোম্পানির পরিস্থিতি বোঝা গেল, কোম্পানির ফান্ডামেন্টাল বোঝা গেল। বেশ কিছু ফান্ডামেন্টাল উইকনেস আমাদের চোখে পড়েছে, যেটা ভবিষ্যতে হয়তো রিকভার হতে পারে, কিন্তু এই মুহূর্তে রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড খুব একটা পজিটিভিটি দেখালো না। কিন্তু আবার প্রোমোটার হোল্ডিং খুব পজিটিভ রয়েছে, প্রোমোটার 60%-এর অ্যাবভ 63% প্রোমোটার হোল্ড করছে, এটা একটা ব্যাপার। পিইজি নেগেটিভ দেখাচ্ছে। সেলস গ্রোথ যতই বাড়বে, যতই পরিবর্তন ঘটবে, তত আমরা পিইজির ক্ষেত্রে কিছুটা গ্রোথ লেভেলে একটা পজিটিভিটি দেখতে পারবো। সুতরাং এখনই এ ব্যাপারে কখনোই খারাপ বলা যাচ্ছে না। কিন্তু কোম্পানির যে পজিটিভিটিগুলোর মধ্যে ডিভিডেন্ড খুব ভালো দিচ্ছে, হেলদি ডিভিডেন্ড দিচ্ছে, এটা একটা পজিটিভ ব্যাপার। আর একটা ব্যাপার দেখবো, ঋণের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমাচ্ছে, অর্থাৎ আগে যে ঋণ ছিল সেখান থেকে কিন্তু ডিক্রিজিং অর্ডার। এই মুহূর্তে ডেট টু ইকুইটি রেশিও 0.77 রয়েছে, যেটা একটা কিন্তু পজিটিভ খবর দিচ্ছে। আর নেক্সট আমি ইপিএস নেগেটিভ খুব সাধারণ কারণ, এক্সেপশনাল আইটেম প্রায় 17 কোটি টাকা নেগেটিভ কিছু খরচ হয়েছে, যে কারণের জন্য টোটালটাকে নেগেটিভ ব্যাপার দেখা যাচ্ছে। সুতরাং এটার মানে খারাপ, সেটা কিন্তু কনক্লুশনে আসা যায় না। তাহলে এটা বোঝা গেল। তো কোম্পানির মধ্যে যে কিছু নেগেটিভিটির মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট কভারেজ রেশিও কিন্তু লো হয়ে গেছে। ইন্টারেস্ট কভারেজ রেশিও বলতে কি বোঝায়? ইন্টারেস্ট কভারেজ রেশিও বলতে গেলে মানে এই মুহূর্তে কোম্পানিটার কি পরিস্থিতি তার উপরে ডিপেন্ড করছে। যেরকম আমাদের প্রফিটেবিলিটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স যদি হয়, ইবিআইটি যদি 100 কোটি হয়ে থাকে, এবং ইন্টারেস্ট এক্সপেন্স মানে আমাদের সুদ দিতে হচ্ছে 20 কোটি টাকা, তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও? তার মানে দেখাচ্ছে 1/5, অর্থাৎ এখানে দেখাচ্ছে 5, অর্থাৎ ইন্টারেস্ট কভারেজ রেশিও 5 বলতে যে পরিমাণ সুদ দিতে হচ্ছে তার 5 গুণ ইনকাম রয়েছে, অর্থাৎ সেই পরিমাণে সুদ দেওয়ার তাহলে তার পক্ষে খুবই সহজ। বলতে চাইছি লো ইন্টারেস্ট কভারেজ রেশিও, অর্থাৎ যেটা 5 ছিল আগে, অর্থাৎ আমার প্রফিটের 1/5 আমাকে সুদের জন্য খরচা করতে হয়, সেটা যদি কমে আসে তাহলে পর সেটা কিন্তু একটু নেগেটিভ ব্যাপার তৈরি করছে। আচ্ছা, রিটার্ন অন ইকুইটি কিছুটা লো রয়েছে, এবং কোম্পানির কস্ট অফ বরোয়িং, ধার করতে যে ইন্টারেস্ট দিতে হচ্ছে সেটা কিন্তু বাড়ছে, এটা কিন্তু একটা ব্যাপার। তাহলে এইটা হলো মোটামুটি একটা জায়গায় দাঁড়াচ্ছে কোম্পানির ক্ষেত্রে এখন এই পরিস্থিতিতে রিস্কি কোম্পানি হিসেবে আইডেন্টিফাই হচ্ছে ভেরি স্মল ক্যাপ কোম্পানি। এর বেশ কিছু নেগেটিভিটি যেগুলো আলোচনা করলাম আগে সেগুলো রয়েছে। ফান্ডামেন্টাল খুব স্ট্রং নয়, সেটা বোঝা যাচ্ছে, কিন্তু একটা ফিউচার প্রসপেক্ট বোঝা যাচ্ছে, যেখানে প্রোমোটার একটা বড় মাপের রেখে দিয়েছে। প্লাস আমরা দেখতে পাচ্ছি যেটা ডিভিডেন্ড ভালো দিচ্ছে কোম্পানি। তৃতীয়ত যেটা মাল্টি লেয়ার হিসেবে ট্রান্সপোর্টেশনে কাজ করছে, মাল্টি নোডাল হিসেবে, সেটা একটা পজিটিভিটি ব্যাপার দেখা যাচ্ছে। স্প্রেড করছে সারা বিশ্ব জুড়ে, এদের কাজ ছড়াচ্ছে। আলটিমেটলি এগুলো একটা পজিটিভ খবর আমাদেরকে দিচ্ছে। এখনই নেট মানে আমাদের কোয়ার্টার রেজাল্ট দেখে কখনই কনক্লুশনে আসা যাবে না, কারণ কিছু আদার এক্সেপশনগুলো মানে এক্সপেন্স কিছু করেছে, খরচা এক্সেপশনাল আইটেমের প্রায় 17 কোটি টাকা এক্সট্রা খরচ হয়েছে, যেগুলো যদি না থাকতো 17 কোটি টাকা তাহলেও কিন্তু প্রফিট আসতো, লস হতো না, এবং প্রফিটটা গত বছরের থেকে একটু বেশিই হতো। তাহলে এই হলো আজকের মোটামুটি সারাংশ। তোমাদের কাছে এই কোম্পানিটা কারোর কাছে আছে কিনা, নেওয়ার ইচ্ছা আছে কিনা, বা কি মনে করছো কোম্পানিটা, সেটা জানাবে।